জামাত শিবির, তারা এরকম বাংলাদেশকে দুইভাবে দেখে, এক হলো জামাত শিবির আর বাকি আদার্স। আমরা মনে করি যে এইভাবে যারা বাংলাদেশকে রাখে তারা কখনো বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না। আমি তাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে একটা পরামর্শ দিচ্ছি। আমাদের সহযোদ্ধা ছিলেন তারা রাজপথের, যে আপনারা দুইটা কাজ করেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ প্রত্যেকটা জায়গায় গুপ্ত রাজনীতি পরিহার করে যদি ক্ষমতায় আসতে চান। আর একটা কাজ করেন, আপনারা সমগ্র বাংলাদেশকে ধারণ করে রাজনীতি করেন। যারা শিবির করে বা জামাত করে বা না করুক, তাদের জন্য আপনারা কাজ করেন, আপনারা ক্ষমতায় আসতে পারবেন। এই বিশ্ববিদ্যালয় কলেজগুলো থেকে 2018 সালে একটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলাম। আপনাদের কি সেই আন্দোলনটার কথা মনে আছে? মনে আছে? ভুলে গেছেন? 2018 সালে আমরা যে আন্দোলনটা শুরু করেছিলাম, সেই আন্দোলনটা ছিল কোটা সংস্কার আন্দোলন। যদিও সেই আন্দোলনটা ছিল সরকারি চাকরিতে কেবলমাত্র বৈষম্যমূলক কোটা সংস্কারের বিরুদ্ধে, কিন্তু সেই আন্দোলনটা করতে গিয়ে আমরা যেরকম উপলব্ধি করেছি যে এই রাষ্ট্র ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে বৈষম্য রয়েছে, এবং এই রাষ্ট্র ব্যবস্থায় সেই সময় আওয়ামী লীগ সরকার প্রত্যেকটা জায়গায় জায়গায় সিন্ডিকেট করে তারা এই দেশের মানুষকে বঞ্চিত করেছে। সে সময় প্রশ্নবাস হয়েছে, সে সময় সরকারি চাকরিতে দলীয় নিয়োগ হয়েছে, সে সময় বিভিন্ন মন্ত্রণালয় থেকে, শেখ হাসিনার কার্যালয় থেকে ফোন দিয়ে দিয়ে, ডিও লেটার দিয়ে দিয়ে চাকরি দেওয়া হয়েছে। যোগ্যতা থাকুক আর না থাকুক, প্রত্যেকটা জায়গায় এই কাজগুলো করা হয়েছে। এবং দেশে যে বেকারত্বের হাহাকার, সরকারের কোনো কনসার্ন ছিল না। আর তারা করেছে কি, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। তারা বিদেশে শ্রমিক নিয়ে যাওয়ার কথা বলে এই এক মালয়েশিয়া থেকে 40-45 হাজার কোটি টাকা এদেশের মানুষের কাছ থেকে শোষণ করে মেরে দিয়েছে। জাস্ট একটা কথা বললাম। এইরকম যারা করেছে, বাংলাদেশের এই তরুণরা তাদেরকে সময় মতো সঠিক জবাব দিয়েছে। আজকে আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি। আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার দেখেছিলাম। আমরা দেখেছি এখন আসলে মানে কিছু সমালোচনা আসলে না করলেই নয়। এই যে এনসিপি তৈরি হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কাঁধে ভর করে, আমার তাদের প্রতি অবশ্যই সব কর্নার রয়েছে, কিন্তু কিছু সমালোচনা না করলে এটা আসলে অন্যায় হয়ে যাবে, তারা বিপদগামী হবে। ঠিক 71-এর পরে শেখ মুজিব যেরকম বাকশাল গঠন করেছিল, বাকশালের উদ্দেশ্য ছিল বাংলাদেশে আর কোনো দল থাকবে না, দল থাকবে একটা, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। বাংলাদেশের সকল রাষ্ট্র ক্ষমতা সব একাই একজন পরিচালনা করবেন। তো আমাদের সেই ছাত্র বন্ধু যারা আমাদেরই এক সময়ের সহযোদ্ধা ছিলেন, আমরা নিজেরা না খেয়ে তাদেরকে খাইয়েছি, তাদের বাসা ভাড়া দিয়েছি, চায়ের বিল দিয়েছি, তাদেরকে তৈরি করেছি। তো তাদের ঘাড়ে সেই সময় দেশি বিদেশি শক্তি ভর করলো, এবং তারা এই দেশে যে অভ্যুত্থান পরবর্তী সময়ে সবাইকে সাথে নিয়ে ইনক্লুসিভ ভাবে কাজ করতে হবে, রাষ্ট্র মেরামত করতে হবে, এই যে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে, সেগুলো তারা ভুলে গেলেন। তারা একটা গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে, যেটা আসিফ মাহমুদ নিজেও স্বীকার করেছেন, তারা ব্যবহৃত হয়েছেন। তো তারা নতুন করে বাকশাল কায়েম করার চেষ্টা করলো, সব সংগঠন বাদ, সব রাজনৈতিক দল বাদ, এবং 2029 সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে, রাজনৈতিক দল গঠন করবে, এই রাজনৈতিক দলের ক্ষমতায় আসবে। উনাদের কথাবার্তা থেকেই কিন্তু এই জিনিসগুলো বের হয়ে এসেছে, আমি সেগুলো বলছি। তো সেই সময়ের যে ব্যর্থতা আমরা দেখেছি, এখনো পর্যন্ত রাষ্ট্র বানিয়েছে, তারা বাংলাদেশকে এইভাবে দেখতো, আওয়ামী লীগ ভার্সেস আদার্স। আর একটা প্যারালাল রাষ্ট্র আছে, সেটা হচ্ছে জামাত শিবির। তারা এরকম বাংলাদেশকে দুইভাবে দেখে, এক হলো জামাত শিবির আর বাকি আদার্স। আমরা মনে করি যে এইভাবে যারা বাংলাদেশকে রাখে তারা কখনো বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না। আমি তাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে একটা পরামর্শ দিচ্ছি। আমাদের সহযোদ্ধা ছিলেন তারা রাজপথের, যে আপনারা দুইটা কাজ করেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ প্রত্যেকটা জায়গায় গুপ্ত রাজনীতি পরিহার করে যদি ক্ষমতায় আসতে চান। আর একটা কাজ করেন, আপনারা সমগ্র বাংলাদেশকে ধারণ করে রাজনীতি করেন। যারা শিবির করে বা জামাত করে বা না করুক, তাদের জন্য আপনারা কাজ করেন, আপনারা ক্ষমতায় আসতে পারবেন। আর যদি আপনাদের এখন ডিসফাংশন হয়ে যায়, যে আপনারা ধর্মের দিকে গেলে রাজনীতিতে টান পড়ে, রাজনীতি দিয়ে গেলে ধর্মেতে টান পড়ে, তাহলে আপনারা কাজ করেন, আপনাদের যে আর একটা এক্সটেনশন আছে এনসিপি, এইটাকে আপনারা আপনাদের পলিটিক্যাল ফ্রন্ট বানান, আপনাদের আধ্যাত্মিক ফ্রন্ট বানান, আপনারা জামাত ইসলামকে, যেরকম ভারতে বিজেপি রাজনীতি করে
শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি এই পরামর্শটা দিলাম। আর না হলে কেবলমাত্র তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, আমাদের পুরো বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা আসলে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এভাবে আসলে ছাত্র রাজনীতি বা রাজনীতি আসলে একটা দেশ চলে না। তো আমি তরুণ ভাইদেরকে, জুলাই শহীদ হয়েছেন তাদের পরিবাররা তাদের সেই ক্ষতিপূরণ সেই ইন্টারিমের সময় তারা পায় নাই। যারা আহত হয়েছেন সঠিক সময়ে চিকিৎসা পেলে তাদের হাত চোখ এগুলো ভালো হয়ে যেত, সঠিক সময় তারা চিকিৎসা দিতে পারে নাই। তারা কি নিয়ে ব্যস্ত ছিলেন? দল গঠন করতে হবে, এইটা সুসময়, রাজনীতির উচ্চবিলাস, ক্ষমতায় যেতে হবে। আমাদের যে আকাঙ্ক্ষা জিনিস সাফ করে দেওয়া হয়েছে। আমরা এই নতুন সরকারে আমরা প্রত্যাশা রাখি। আমরা দেখেছি যে আমাদের এই সরকারের তথ্য উপদেষ্টা তিনি বলেছেন যে জুলাই, এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও বলেছেন, এবং আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় উপস্থিত আছেন তিনিও বলেছেন যে জুলাইয়ের সাথে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ হবে না। এই বাংলাদেশে জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়ন হবে। এবং তিনি এও বলেছেন যদি প্রয়োজন হয় তরুণ রাজনীতিক হিসেবে জনগণের কাতারে তিনি নেমে আসবেন। তো আমরা বলতে চাই এই সময় যে বিশ্ববিদ্যালয় কলেজগুলো আছে সেই বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে আমরা নতুন করে আমরা সংঘাত সহিংসতা উস্কানি দিচ্ছি, এগুলো স্বাভাবিক বিষয় নয়। এগুলো ঠিক ডিপ পাওয়ার, যেটা ছাত্র শিবিরের সাবেক সভাপতি তিনি কিছুদিন আগে পোস্ট দিয়েছেন যে ডিপ পাওয়ার, পরে বিস্তারিত পোস্ট দিয়েছেন, কথাটা কিন্তু বেঠিক না। শুধু সরকারি দলেরই পতন হয় না ভাই, বিরোধী দলেরও পতন হয়। যেটা সাবেক ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদ ভাই নিজেই বলেছেন। তার বক্তব্য থেকে বোঝা যাচ্ছে আমাদের এনসিপির কতিপয় তরুণ ভাইয়েরা বিভিন্ন এজেন্সির ফাঁদে পড়ে তারা বিভ্রান্ত হয়েছেন। তারা তাদের মুখের কথাবার্তা কোনো আদব কায়দা লাজ লেহাজ এই সমস্ত কোনো কিছু নাই, যা মুখে আসে যাকে তাকে তাই বলে, বেয়াদব, চাটুকার, গাদ্দার, মানে এমন সব অশ্রাব্য কথাবার্তা বলে যেটা আসলে স্বাভাবিক রাজনীতি না। আমরা বাংলাদেশের তরুণ সমাজের প্রতিনিধিত্ব করি, আমরা বাংলাদেশের ছাত্র জনতা আপামর মানুষের উদ্দেশ্যে বলতে চাই যেই তরুণরা এই ধরনের কার্যক্রম করে তারা কখনো এই তারুণ্যের প্রতিনিধিত্ব করে না। আমরা দেখেছি সংসদে অনেক তরুণ এমপিরা দাঁড়িয়ে বলে যে জেনজিরা এটা চায়, জেনজিরা এটা চায় না। আরে ভাই, সমস্ত বাংলাদেশের জেনজিদের ঠিকাদারি আপনাদেরকে কে দিয়েছে? আপনারা জেনজিদের কথা বলে 1.5 বছর বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ইন্টারিমের সময় একটা ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল। আপনারা কি দেখেছেন যে এই জাতীয় নির্বাচনের পরে যেই ছাত্র সংসদগুলোতে যেই ছাত্র সংগঠন মেজরিটি বিজয় পেয়েছে, ভূমিধস বিজয় পেয়েছে, তারা কি এরপর আরো কোনো ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে? জানায় নাই। কেন জানাচ্ছে না? কারণ ঠিক সময়ে, ঠিক সেই সময়ে এই রাষ্ট্রযন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে তাদের লোক বসানো ছিল। তারা এই রাষ্ট্রযন্ত্রকে প্রভাবিত করে, এই রাষ্ট্রযন্ত্রকে ক্যাপচার করে, বিশ্ববিদ্যালয় কলেজগুলোকে প্রভাবিত করে তারা এই ধরনের রেজাল্ট নিয়ে আসছে। আমি দেখেছি একটু আগে বক্তব্য দিয়েছেন আমাদের সেই দুঃসময়ের সহযোদ্ধা তারেক ভাই, তিনি বলেছেন, আমার কথা বলেছেন, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। সে কাজগুলো তারা করেছেন। কিন্তু এখন দেখতেছেন যে এখন বিশ্ববিদ্যালয় কলেজের তরুণরা, এদেশের মানুষ সচেতন, এখন তারা আর সেই রেজাল্ট করতে পারবে না, তারা আর সেই কথা বলে না। আমরা দেখেছি যে গতকালকে ডাকসু থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে। কি উদ্যোগ? তারা মার্কেটিং করতেছে, সেল করতেছে যে তারা 400 কতজন শিক্ষার্থীকে চাকরি দিয়েছে। দেখেছেন না আপনারা যে আমরা এরকম বেকারদেরকে নিয়ে কাজ করি? আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, সেই 400 যতজন আপনারা খোঁজ নিয়ে দেখেন, সেইখানে 0.somethingও ছাত্র শিবিরের বাইরে কেউ নাই। ওনারা এরকম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের লোকদেরকে দিয়ে চাকরি দিবে এবং প্রচার করবে যে আমরা তরুণরা আমাদের কাছে আসো, আমরা তোমাদের জন্য চাকরি নিয়ে বসে আছি, কর্মসংস্থান নিয়ে বসে আছি। আপনি যদি কখনো ছাত্র শিবিরের ফর্ম ফিল আপ না করেন, জামাত শিবিরের ফর্ম ফিল আপ না করেন, কাজ না করেন, আপনি যদি তাদের ঘরের ছেলে মেয়েও হয়ে থাকেন, আপনাকে তারা চাকরি দিবে না, সুযোগ সুবিধা দিবে না। সুতরাং যেটা বলতে চাই যে এই বাংলাদেশে রাজনীতি করতে হলে দুটা কাজ করতে হবে। একটা হচ্ছে সব জায়গায় প্রকাশ্যে রাজনীতি করতে হবে, গুপ্ত রাজনীতি করা যাবে না। গুপ্ত রাজনীতি আমাদের বিশ্ববিদ্যালয় কলেজগুলোর রাজনৈতিক সংস্কৃতিকে ধ্বংস করছে। আমরা যেটা দেখেছি বিগত সময়গুলোতে বিশ্ববিদ্যালয় কলেজে যারা ছাত্রলীগের সাথে মিটিং মিছিল করেছে, তারা তাদের অর্থ, জনবল, শক্তি, রাষ্ট্রীয় প্রভাবকে ইন্টারিমের সময় কাজে লাগিয়ে তাদেরকে বিভিন্ন জায়গায় নেতা বানিয়েছে এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় এরকম লোকদেরকে তারা এমপিও বানিয়েছে।
এটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে নষ্ট করছে, কলুষিত করছে। আমরা আরো যদি থিওরিটিক্যালি বলি, বাংলাদেশ রাষ্ট্রের সাথে প্যারালালি আরো দুইটা রাষ্ট্র চলে। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা।